আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে এসেছি। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো না পড়ে গেলেই নয়। আসলে আমি এই অধ্যায়ের ডিটেলস নোটটা এখনও বানাইতে পারিনি, এটা আমি বানাবো। তবে এখানে যা দিছি এখানে একটা ওয়ার্ডও আমরা বাদ দিতে পারবো না। বলতে পারো এই অধ্যায়ের যদি রিভিশন দিতে চাই, আমাদের এই ইম্পর্টেন্ট অংশগুলো এক্সামের আগের দিন রাতে হলেও দেখা যাইতে হবে। সেটাই আমি এখন বানাচ্ছি। তাহলে প্রথমত এখানে আমাদের কি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তাহলে দেখো, একটু নয়েজের জন্য সরি, ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, যে প্রথম অধ্যায় আমাদের প্রথমেই আছে যে আমরা ল্যাবরেটরির, যেহেতু অধ্যায়ের নামই ল্যাবরেটরি রসায়ন, তাই ল্যাবরেটরিতে কীভাবে আমরা নিরাপদ থাকবো। আমাদের নিরাপদ থাকার জন্য ল্যাবরেটরিতে অনেক দহনযোগ্য উপাদান আছে, বিস্ফোরক পদার্থ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে নিরাপদ থাকবো সেটাই এখানে ফার্স্টে বলা হয়েছে। তাহলে অ্যাপ্রন থেকে আমাদের এখানে ইম্পর্টেন্ট এত নাই, এতটুকু মনে রাখতে পারো। সুতি কাপড় দিয়ে তৈরি। কেন সাদা সুতি কাপড় দিয়ে তৈরি? কারণ সাদা সুতি কাপড় শরীরে তাপশক্তি বিকিরণে সহায় হয়। কালো জিনিস কিন্তু পরলে গরম বেশি লাগে। সাদা কাপড়ে গরম কম লাগে, এটা একটা কারণ। নিরাপদ চশমা এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, যে নিরাপদ চশমা ব্যবহার করতে হবে কেন? আমরা খালি চোখে থাকলে প্রবলেম কি? আসলে কিছু ক্ষতিকর ও উদ্দায়ী রাসায়নিক পদার্থ থেকে চোখকে রক্ষা করার জন্য। ক্ষতিকর উদ্দায়ী পদার্থ মানে ওই যেটা ভলাটাইল গ্যাসগুলা। আর ল্যাবরেটরিতে কী কখনো ইউজ করা যাবে না? কন্ট্যাক্ট লেন্স কখনো ইউজ করা যাবে না, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ওই বিভিন্ন কোচিংয়ের বইগুলো থেকে আমি একত্রে করে এখানে দিছি, এই জন্য এখানে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে। বইয়ের পরবর্তীতে আমরা দাগাই দিব বইয়ের ভিতরের লাইনগুলো। এগুলো সবসময় লাগবে আর কি, এটা এইচএসসি বলো আর অ্যাডমিশন বলো, সবসময় এটা লাগবে, এই জন্য এভাবে দাগাই দাও। তারপর নাইট্রাল গ্লাভস আমরা কখন ইউজ করি? প্রতিটা লাইন খুবই ইম্পর্টেন্ট, যে এটি ব্যবহারে কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না, এটা একটা এর উপকারী দিক। তারপর এই গ্রাভে কোনো প্রোটিন উপাদান থাকে না। তারপর এটা হচ্ছে নমনীয়, জীবাণু সংক্রমণ রোধক ও বৈদ্যুতিক শক রোধক। তারপর হচ্ছে ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাল গ্লাভসই ব্যবহৃত হয়। এই কথাটা বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইট্রাল গ্লাভস। তারপর এটা পরিবেশ বান্ধব ও পচনশীল। এই পচনশীল কথাটাও অনেক ইম্পর্টেন্ট। পচনশীল একটু লাল কালি করে নিই। এই পচনশীল এটাও খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা। এগুলো নোট দিয়ে দিব সব। তারপর আর আমরা এটা জৈব জগতে পড়ে আসছি, হয়তো মনে আছে, নাইট্রাইল মূলক কিন্তু কি CN। নাইট্রাইল মানে যে NO2 ভাবো অনেকে, এটা কিন্তু ভুল, CN। এই জন্যই এর এককের প্রতীকের মধ্যে দেখো CH2CHCN আছে, নাইট্রাইল। তাহলে কয় কার্বন থাকে নাইট্রাইলে? এটা। এরপর জি থেকে জ্বলন্ত, আমরা এই কথাটা মনে রাখবো, জি থেকে জ্বলন্ত, জিটেক্সের বর্গীয় জ আর জ্বলন্তর বর্গীয় জ, এভাবে হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় এটি ব্যবহৃত, খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। জিটেক্স গ্লাভ জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার জন্য ব্যবহৃত হয়। তারপর কার বিকল্প রূপে? তাপ রোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহৃত হয়। এরপর ল্যাটেক্স গ্লাভস থেকে খুবই ইম্পর্টেন্ট, সংক্রমণ পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। তারপর প্রাকৃতিক রাবার থেকে তৈরি করা হয়। এর উপকারিতা কি? বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এর মানে এই গ্লাভস বৈদ্যুতিক শক প্রতিরোধ করে, খুবই ইম্পর্টেন্ট, বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। এরপর এটার আরেকটা ইম্পর্টেন্ট, যে এটার খারাপ দিকটা কি? এই যে এটা খারাপ দিক হচ্ছে প্রোটিন থাকায় এটি অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তাহলে ল্যাটেক্স গ্লাভস থেকে আরেকটা জিনিস পাইলাম, এটা হচ্ছে প্রোটিনধর্মী। আর প্রোটিনধর্মী হওয়ার কারণে এটা কি করবে? অ্যালার্জি সৃষ্টি করবে। এরপর হচ্ছে পিভিসি বা ভিনাইল গ্লাভস। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি নিয়ে তৈরি করা হয়, বোঝাই যাচ্ছে ভিনাইল গ্লাভস। ভিনাইল ক্লোরাইড আমরা পিভিসি প্রস্তুতির মধ্যে পড়ছি, ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি প্রস্তুত করা, এই জন্য এখানে হচ্ছে ভিনাইল গ্লাভস বলা হচ্ছে। তাহলে ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকালে এটি হাতে পরা হয়। এরপর নিওপ্রিন গ্লাস, এখানে সব রাইটার মিলাই দেওয়া আছে, এই জন্য কিছু আনকমন থাকতে পারে যেটা হাজারি স্যারেতে পড়া নেই। নিওপ্রিন গ্লাস, তাহলে যা সেটা মনে রাখবো, পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি।
তারপর প্রাকৃতিক রাবার গ্লাভস, এটা হচ্ছে মৃদু ক্ষয়কারক পদার্থ থেকে ত্বককে রক্ষা করে। আর বৈদ্যুতিক শক প্রতিরোধক। মাস্ক কেন ইউজ করি? অবশ্যই এটা এই ক্ষতিকর গ্যাসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। এরপর খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক, এই অধ্যায়ের সেকেন্ড টপিক, ইম্পর্টেন্ট টপিক বলতে পারি, যে ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ বা মাইক্রো বিশ্লেষণ, এদের অপর নামগুলো পৈরম। সেমি হচ্ছে সেন্টিগ্রাম বিশ্লেষণও বলা হয়, মাইক্রো বিশ্লেষণকে মিলিগ্রাম বিশ্লেষণও বলা হয়। এখানে আমরা কোনো কিছুই বাদ দিতে পারবো না। এই ব্যবহৃত কঠিন পদার্থ কত থেকে কত গ্রাম, এইগুলা এমএলএ থাকলে সেগুলো কত থেকে কত গ্রাম, একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। আশা করি এগুলো মনে রাখতে পারবা। তারপর এখান থেকে এই মাইক্রোগুলো তুলনা, এটা আবার গুহ স্যারের বই ছিল, এখান থেকে ওইগুলা ওই উপরে তো আমরা ওই গ্রাম আর পরিমাণ দেখলাম। এটা বাদে আর কি কি ইম্পর্টেন্ট, এই যে H2S এর উৎস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পরীক্ষাকালীন সময় বেশি লাগে কম লাগে। তারপর তরল পরিমাপ যন্ত্র কিসের সাহায্যে করা হয়, এটা। আরেকটা জিনিস, উপরের মানগুলো আমরা ml দিয়েও মনে রাখবো, তারপর হচ্ছে লিটার দিয়েও মনে রাখবো, যে এই মানগুলা ml, লিটার, 2 এককই মনে রাখবো। তারপর শিখা দিয়ে আমরা খুব ইম্পর্টেন্ট, 2 ধরনের শিখা হয়, অনুজ্জ্বল শিখা বা দীপ্তিহীন শিখা, একটা উজ্জ্বল শিখা বা দীপ্তিমান শিখা। এখান থেকে আমাদের তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এইটা। আর এখানে ওই আরেকটা জিনিস, যে আমরা উজ্জ্বল শিখা আর অনুজ্জ্বল শিখা কোনটার মধ্যে আমরা বিজারণ আর জারণ মণ্ডল পাবো? অবশ্যই অনুজ্জ্বল শিখায়। দেখো, অনুজ্জ্বল শিখায় আমরা অন্তস্থ বিজারণ মণ্ডল পাচ্ছি, আবার বহিস্থ জারণ মণ্ডল পাচ্ছি। অন্তস্থ বিজারণ মণ্ডল থেকে ইম্পর্টেন্ট, এতে কার্বন মনোক্সাইড বিজারক পদার্থ থাকে। আর বহিস্থ জারণ মণ্ডল থেকে ইম্পর্টেন্ট, যে তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তারপর উজ্জ্বল শিখা থেকে বা দীপ্তিমান শিখা থেকে মনে রাখতে হবে, একটা অদগ্ধ কার্বন শীষ কালি তৈরি করে, এই কারণে এটা ব্যবহৃত হয় না। আর বুনসেন বার্নারে আমরা কোন গ্যাস ইউজ করি? বুনসেন বার্নার হচ্ছে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তারপর খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি। প্রথমত আয়তনিক বিশ্লেষণে কাজ যন্ত্রগুলো যে ইউজ করা হয় সেগুলো হচ্ছে পাইরেস গ্লাস বা পটাশ গ্লাস দিয়ে তৈরি হয়। এর আরেকটা নাম আছে বোরোসিলিকেট গ্লাস, একটাও বাদ দিতে পারবো না। এই গ্লাস ব্যবহার করার কারণ কি? কারণ এগুলো খুবই শক্ত আর হচ্ছে তাপরোধী হয়। আরেকটা ইম্পর্টেন্ট লাইন এখান থেকে, যে নারানি হিসেবে গ্লাস রডের বিকল্প হিসেবে টেফলন ব্যবহৃত হয়, টেফলন রড। এরপর মেজারিং সিলিন্ডার, এখানে খুবই ইম্পর্টেন্ট, খুব মেজারিং সিলিন্ডার। তাহলে এই মেজারিং সিলিন্ডারের গায়ে কি লিটার একক দেখা থাকবে? না, এখানে হচ্ছে ml, আর আমরা জানি 1 ml ইকুয়ালি 1 কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, তাই কিউবিক সেন্টিমিটার অথবা ml এ তাকাঙ্কিত থাকে। তারপর সর্বনিম্ন কত পর্যন্ত মাপা যায়? 1 ml, খুবই ইম্পর্টেন্ট। তোমার আসবে যে মেজারিং সিলিন্ডার দিয়ে আমি নিচের কোন পরিমাপটি সর্বোচ্চ মানে সূক্ষ্মভাবে মাপতে পারবো, তখন অ্যান্সার 1 ml হবে, 0.5 ml হবে। তারপর আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স, এখানে তাহলে কিসের জন্য? প্রমাণ দ্রব্যায়ন তৈরি করার জন্য মেজারিং ফ্লাক্স ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বুরেট থেকে মনে রাখতে হবে যে এটি কত থেকে কত আয়তনের হয়ে থাকে। তারপর হচ্ছে ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? 0.1 সেন্টিমিটার কিউব। এর মানে এটা দ্বারা আমরা সর্বনিম্ন মাপ বা সূক্ষ্মভাবে মাপতে পারবো। পিপেট থেকেও ইম্পর্টেন্ট, কত পিপেট ব্যবহার করা হয়। আর যারা ভালো আছো তারা একটু এইগুলো মনে রাখো, যে এই প্রতীক দ্বারা কি বোঝানো হচ্ছে। টিসি প্রতীক কই থাকে? আয়তনিক ফ্লাক্সে, যেটা দ্বারা 2 কন্টেন্ট বোঝায়। টিডি প্রতীক কই থাকে? পিপেটে, যেটা দ্বারা 2 ডেলিভার বোঝায়। একটা ধারণ করবে আর একটা ডেলিভার মানে স্থানান্তর করবে। কনিক্যাল ফ্লাক্স থেকে ইম্পর্টেন্ট, এটা কত আয়তন হয়ে থাকে অবশ্যই মনে রাখতে হবে। তারপর ওয়াশ বোতল থেকে এটাও প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য, পানি যোগ করার জন্য ব্যবহৃত হয়। আর ফানেল, এটা বোঝাই যাচ্ছে ফ্লাক্সে ও বুলেটে তরল পদার্থ নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তারপরের টপিক ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই বৈশিষ্ট্যগুলো মাস্ট মনে রাখতে হবে। বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না। তারপর এটা হচ্ছে জলীয় বাষ্প, এগুলোর সাথে বিক্রিয়া করবে, আর এটা বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে না, আর এটা হচ্ছে করবে মানে পরিবর্তিত হবে। তারপর এটা হচ্ছে নিক্তিকে ক্ষয় করে না, এটা নিক্তির ক্ষতি করে। এটা ঘনমাত্রায় অপরিবর্তিত থাকে, এটা পরিবর্তিত থাকে। আমাদের এক্সাম্পলগুলো মাস্ট মনে রাখতে হবে, যে বাংলা নামগুলো সংকেত অনেকে মুখস্থ করো বা একটা ক্লু আছে, এটা দিয়ে মনে রাখো যে সি থাকলেই আমরা কি বলি? প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর সি নাই, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে HCl। আর এখানে দেখো সি নাই, তাই সেগুলা কি সেকেন্ডারি, এটা একটা মনে রাখার হয়ে। তারপরেও আমরা বাংলা নামগুলো মনে রাখতে হবে, যেটা ম্যাক্সিমামই এড়ায় চলে, যে বাংলা নামগুলো। তারপর
ডিজিটাল ব্যালেন্স এবং 2 ডিজিট এবং 4 ডিজিটের ক্ষেত্রে। তাহলে এখান থেকে মনে রাখবো 2 ডিজিটাল ব্যালেন্স দ্বারা কতটুকু পর্যন্ত মাপা যায়, 4 ডিজিটাল দ্বারা দশমিকের পর 4 ডিজিট, 2 ডিজিটাল দ্বারা দশমিকের পর 2 ডিজিট, এইভাবে মনে রাখতে পারি। সুবিধাগুলা মনে রাখতে হবে, যা যা দাগাই দিচ্ছি এগুলো, আর যারা ভালো আছে সবগুলোই মনে রাখার ট্রাই করবা। তারপর হচ্ছে পরিষ্কারকের মধ্যে খুবই ইম্পর্টেন্ট আরেকটা, যে এখানে সোডিয়াম বাইকার্বনেট, এটা কী দূর করার জন্য ব্যবহার করি, ডিটারজেন্ট ডেকন থেকে এটা মেডিকেল অলরেডি আসছে যে বায়োডিগ্রেডেবল, ভাঙন 100%, ডেকন 90 হলো পরিবেশ বান্ধব বা 100% বায়োডিগ্রেডেবল এবং ফসফেট মুক্ত পরিসরক। কোথায় ইউজ করি, এই যে বিভিন্ন ধরনের ময়লা, গ্রিজ, আলকা, এগুলো মনে রাখতে হবে। তারপর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ থেকে তোমরা এখানে এটা কোথায় কার্যকর, গ্রিজ বা তেল তৈরি এগুলোতে খুবই কার্যকর। আর এটা কি, তীব্র জারক। মিশ্রণ কাকে বলে এটা পড়বা। অ্যালকোহল ও অ্যাসিটন থেকে এটা লাগবে না, যা আমরা শেষ টপিকে এসে পড়ছি। গ্লাস সামগ্রী শ্রেণী বিভাগ খুবই ইম্পর্ট্যান্ট। সফট গ্লাস কই কই ব্যবহার করা হয় বাদ দিবা না, এখন পড়ায় দরকার হলে কমায় দিব। শক্ত গ্লাস বা পাইরেশনগুলি কোথায় ব্যবহার করা হয়, যতগুলি পারো মুখস্থ করতে। বৈশিষ্ট্য কি, এই যে কম তাপ সহ্য করতে পারে, তো এই জন্য বেশি তাপ এটা ভেঙে যাবে, এই জন্য সফট গ্লাস ইউজ করবো না। আর এটা হচ্ছে উচ্চ তাপ সহ, মানে বেশি তাপ যখন লাগে তখন ইউজ করবো। ঠিক আছে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।